আজকে আমরা ব্যক্তিগত রূপান্তরের এক অন্যরকম দর্শন নিয়ে কথা বলবো, যা কিছু প্রবন্ধ থেকে নেওয়া। এটা এমন একটা পরিবর্তন যা বাইরে থেকে হয়তো বোঝাই যায় না, কিন্তু একদম ভেতর থেকে সবকিছু নিঃশব্দে বদলে দেয়। এই যাত্রার শুরুটা হয় একটা অদ্ভুত গভীর বিচ্ছিন্নতার অনুভূতি দিয়ে, যখন মনে হয় নিজের জীবনটাই কেমন যেন অচেনা আর চারপাশের কেউই এই ভেতরের তোলপাটটা বুঝতে পারছে না। তখন একাকিত্বের অনুভূতিটা আরও চেপে বসে। কিন্তু মজার ব্যাপার হলো, এই অনুভূতিটা আসলে কোনো সমস্যা না, বরং এটা একটা গভীর পরিবর্তনের সংকেত। আজকের আলোচনায় আমরা এটাই দেখব কিভাবে আপাতদৃষ্টিতে যা ভেঙে পড়া মনে হচ্ছে সেটাই আসলে এক নতুন জাগরণের শুরু। আচ্ছা, তাহলে এই পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটে? এই দর্শন অনুযায়ী লড়াইটা একই সাথে দুটো জায়গায় চলে, একটা বাইরে সমাজের সাথে, আর অন্যটা একদম নিজের ভেতরে। প্রথম যুদ্ধক্ষেত্রটা হলো আমাদের চারপাশের এই দুনিয়াটা, যা আসলে একটা সাজানো খেলার মতো, অনেকটা ক্যাসিনোর মতো। এর আসল উদ্দেশ্য কাউকে জেতানো নয়, বরং খেলোয়াড়কে খেলার ভেতরেই আটকে রাখা। আর এই ক্যাসিনো আমাদের নিয়ন্ত্রণ করে তিনটি শক্তিশালী পুরস্কারের লোভ দেখিয়ে: স্ট্যাটাস, সম্পর্ক আর উত্তরাধিকার। এইগুলোর পেছনে ছুটতে গিয়েই কিন্তু আমরা সবাই একই চক্রের মধ্যে আটকে থাকি। আর দ্বিতীয় যুদ্ধক্ষেত্রটা, সেটা আমাদের নিজেদের মনের ভেতর। এটা একটা নীরব যুদ্ধ, যেখানে আমাদের ভেতরের এক কঠোর সমালোচক বাইরের খেলার নিয়মগুলো আমাদের ওপর চাপিয়ে দেয়, আর আমাদের নিজেদের আদর্শকে আমাদের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জেগে ওঠার প্রথম লক্ষণগুলো প্রায় নেতিবাচক মনে হয়, কিন্তু এগুলো আসলে এক শক্তিশালী পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। প্রথম লক্ষণটা হল ব্যক্তিগত সহনশীলতায় প্রায় রাতারাতি একটা বড় পরিবর্তন আসা। এর মানে কিন্তু হুট করে রেগে যাওয়া নয়, বরং এটা এক ধরনের ঠান্ডা পরিষ্কার উপলব্ধি। যখন কেউ বুঝতে পারে যে কোনো কষ্টকর পরিস্থিতি সহ্য করার দাম তার প্রাপ্তির চেয়ে অনেক বেশি, তখন সেটা মেনে নেওয়া আর সম্ভব হয় না। আর যখনই এই সহনশীলতা শেষ হয়ে যায়, ঠিক তখনই দ্বিতীয় লক্ষণটা দেখা দেয়। এটাকে ঠিক বন্ধু হারানো বলা যায় না, বরং এটা এমন কিছু সম্পর্ক ঝেড়ে ফেলার মতো যা কেবল প্রয়োজনের উপর ভিত্তি করে টিকেছিল, কোনো প্রকৃত সম্মানের ওপর নয়। এইসব অপ্রয়োজনীয় সম্পর্ক ঝরে যাওয়ার পর আসে একাকিত্বের এক গভীর আকাঙ্ক্ষা, আর এটাই কিন্তু এক নতুন অধ্যায়ের সূচনা করে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। এটা কিন্তু একাকিত্বের কষ্ট নয়, বরং নির্জনতার এক কৌশলগত শক্তি। খাঁচা আর দুর্গের মধ্যে যে পার্থক্য, ঠিক সেরকম। দেখুন, এই স্লাইডটি কি দারুণভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছে। এখানে একা থাকাকে নতুনভাবে দেখা হচ্ছে। এটা বাইরের সব প্রভাব থেকে মুক্ত হয়ে নিজেকে নতুন করে গড়ার একটা সক্রিয় এবং শক্তিশালী প্রক্রিয়া। যে মানুষটা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ তখন একাকিত্ব বা প্রত্যাখ্যাত হওয়ার হুমকিগুলো আর কোনো কাজেই আসে না, ওগুলোর সব শক্তিই যেন হারিয়ে যায়। এই নিজেকে নতুন করে গড়ার পর্বটা এক নতুন মানসিকতা তৈরি করে, যা আবেগ এবং কৌশলের দিক থেকে সম্পূর্ণ স্বাধীন বা সার্বভৌম। এটা কিন্তু অনুভূতিহীন বা নিষ্ঠুর হয়ে যাওয়া নয়, বরং এটা একটা কৌশলগত উপলব্ধি যে মানসিক শক্তি একটা সীমিত সম্পদ। এটাকে ভেবেচিন্তে বিনিয়োগ করতে হয়, ইচ্ছেমতো বিলিয়ে দেওয়ার জন্য নয়। যখন কেউ এই ঠেলা থেকে সরে আসতে শুরু করে, সিস্টেম কিন্তু সহজে ছেড়ে দেয় না। তখন এই তিনটি পরিচিত কৌশল ব্যবহার করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই স্বাধীন মানসিকতার একটা বাস্তব প্রয়োগ হল নিজের আসল চাহিদাগুলো বোঝা। এর ফলে কি হয়, সিস্টেমের ওপর নির্ভরতা কমে আসে এবং ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এখান থেকেই আসল সত্যটা বেরিয়ে আসে। প্রকৃত স্বাধীনতা বা সার্বভৌমত্ব তখনই আসে যখন বাইরের খেলা আর ভেতরের যুদ্ধ দুটোই থামানো হয়, কোনো সংঘাত দিয়ে নয়, বরং গভীর বোঝাপড়ার মাধ্যমে। শেষ পর্যন্ত এই পুরো যাত্রার লক্ষ্য কোনো যুদ্ধ জেতা নয়। আসল লক্ষ্য হল এটা উপলব্ধি করা যে এই যুদ্ধে অংশ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আসল শক্তি সিস্টেমকে হারানোতে নেই, বরং নিজের অস্তিত্বের জন্য তাকে অপ্রাসঙ্গিক করে তোলার মধ্যেই রয়েছে। যে খেলায় অংশগ্রহণই করা হচ্ছে না, সে খেলায় হারার কোনো প্রশ্নই ওঠে না। এই আলোচনা আমাদের এক শক্তিশালী প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সবচেয়ে বড় বিজয় কি তাহলে কোনো যুদ্ধে জেতার মধ্যে নয়, বরং শান্তভাবে সেই যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসার মধ্যেই লুকিয়ে আছে?